হাসিনার পুলিশ এবং যুবলীগের হামলার শিকার হয়ে আহত হয়েছি। গণঅভ্যুত্থানের ক্রেডিট এককভাবে যারা গণঅভ্যুত্থানের ক্রেডিট নিতে চায় তারা এই বাংলাদেশে নানান ধরনের অপকর্ম করে যাচ্ছে। আপনারা জানেন যে গত 16 বছর খুনি ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের সকল মানুষের উপর নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন চালিয়েছে এবং সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছি আমরা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি পরিবার। তো তারপর এই খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সে গণতান্ত্রিক অধিকার সুরক্ষার জন্য, ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আমরা 16 বছর লড়াই সংগ্রাম করেছি এবং আমরা সবসময় চেয়েছি খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন। তো সেই পতনের লক্ষ্যে আমরা যে কোনো আন্দোলনেই রাজপথে ঝাঁপিয়ে পড়েছি এবং আমরা মনে করেছি যে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়া এবং এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া, এই আন্দোলন করা, এই সংগ্রাম করা, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব, একটা নাগরিক দায়িত্ব। সেই জায়গা থেকে আমরা মানুষের অধিকার রক্ষার জন্য এবং বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্যই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আমি নিজে আন্দোলনের শুরু থেকেই অংশগ্রহণ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আপনি জানেন যে একক সংগঠন হিসেবে রাজপথে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করেছে এবং নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একক সংগঠন হিসেবে সবচেয়ে বেশি শাহাদাত বরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। 143 জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছে এবং প্রথম দিন গণঅভ্যুত্থানের প্রথম যেদিন ফ্যাসিস্টের গুলিতে আবু সাইদ শাহাদাত বরণ করেছে, একই দিনে ছাত্রদল নেতা, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম শাহাদাত বরণ করেছে। সুতরাং এই গণঅভ্যুত্থান এটা ছাত্রদলের রক্তের উপর দিয়ে হয়েছে। এই গণঅভ্যুত্থান আমরা যদি বলি 24-এর গণঅভ্যুত্থান, বাংলাদেশের আপামর জনগণের 24-এর গণঅভ্যুত্থান ছাত্রদলের। আমি নিজে শুরু থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং 19 তারিখে কাকরাইলের রাস্তায়, কাকরাইল থেকে শান্তিনগরের যে রাস্তায়, সেই রাস্তায় খুনি ফ্যাসিস্ট হাসিনার পুলিশের বিরুদ্ধে রাজপথে যুদ্ধ করেছি। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, আমরা চোখের সামনে দেখেছি কিভাবে সহযোদ্ধার লাশ পড়ে গেছে। তারপরও আমরা থামিনি, আমরা সেই আন্দোলন চালিয়ে গিয়েছি। তখন সেই আন্দোলনের এক পর্যায়ে আমি ফ্যাসিস্ট হাসিনার পুলিশ এবং যুবলীগের হামলার শিকার হয়ে আহত হয়েছি। সে আহত হওয়ার পরে আমি চিকিৎসা নিয়েছি। আমার হাত ভেঙে গিয়েছিল, বাম হাত ভেঙে গিয়েছিল, মাথায় আঘাত লেগেছিল, পিঠে আঘাত লেগেছিল এবং আমার কিডনি আক্রান্ত হয়েছিল এই ফ্যাসিস্ট হাসিনার যে পেটোয়া পুলিশ বাহিনী এবং ছাত্রলীগ যুবলীগের হামলায়। তারপরেও আমরা এই আন্দোলন থেকে সরে যাইনি। আমাদের অনেক সহযোদ্ধা শাহাদাত বরণ করেছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। আমরা আন্দোলন চালিয়ে গেছি। আমি আপনাকে একটা বিষয় বলতে পারি যে আমি যখন অসুস্থ ছিলাম তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার সাথে আমার ফোনে কথা হয়েছিল। তিনি তখন বলেছেন যে অসুস্থ আহত হয়েছেও দ্রুত চিকিৎসা নিয়ে রাজপথে নেমে পড়ো, দেশকে মুক্ত করতে হবে, দেশের মানুষকে মুক্ত করতে হবে, বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে হলে তোমাদেরকে রাজপথে ভূমিকা রাখতে হবে। আমি তখন সে অসুস্থ অবস্থায় আমি যারা নেতাকর্মী আছে তাদের 2টা গ্রুপকে একটা বাড্ডায় একটা শনি আখড়ায় পাঠিয়েছি এবং আমি যখন আহত ছিলাম, আহত অবস্থায়ও আমি শনি আখড়ার স্পটে গিয়েছিলাম। কিন্তু আমি চিকিৎসা নিতে যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম, এরপরে কিডনি চিকিৎসা নেওয়ার জন্য যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম, তখন ফ্যাসিস্ট হাসিনার যে পুলিশ বাহিনী, যে ডিবি পুলিশ, সেই রমনা জোনের এডিসি রাকিবের নেতৃত্বে আমাকে গ্রেপ্তার করে এবং আমার উপর নির্যাতন করে। ডিবি অফিসে আমাকে রিমান্ডে রেখেছিল, 4 দিনের রিমান্ডে রেখেছিল, 2 দিন অজ্ঞাত স্থানে রেখে চোখ বেঁধে রাখা হয়েছিল। তো তারপরে কারাগারে প্রেরণ করেছে। আমাদের সবসময় একটাই চাওয়া ছিল তখন যে এই বাংলাদেশ যেন ফ্যাসিস্ট মুক্ত হয়, যে কোনো কিছুর বিনিময়ে এই বাংলাদেশ যেন ফ্যাসিস্ট মুক্ত হয়। আমরা যখন ডিবি অফিসে, তখন আমরা শুনতে পেয়েছি যে সমন্বয়কদের মধ্যে কেউ আঘাত করেছে সরকারের সাথে, কিন্তু আমরা আশাহত হইনি। আমরা মনে করেছি যে সমন্বয়করা কেউ আঘাত করলেও বাংলাদেশের মানুষ ঠিকই রাজপথে নেমে আসবে এবং ফ্যাসিস্টের পতন হবে। এবং আমরা সেটা দেখেছি ডিবি অফিসে থাকা অবস্থায় 26শে জুলাই বা 27শে জুলাই দুপুরবেলা 14 জন শিক্ষার্থীকে ধরে নিয়ে আসা হয়েছে। খুনি ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী ধরে নিয়ে এসেছে, যারা স্কুলের শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ক্লাস 7-এর স্টুডেন্টও খুনি ফ্যাসিস্ট হাসিনার রোশনাল থেকে রক্ষা পায়নি। বাট তারা বলেছে যে এই আন্দোলন আমরা চালিয়ে নেব। আমাদেরকে ডিবি অফিসে বসে আশ্বস্ত করেছে যে আমরা শরীরের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত খুনি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব এবং সেটাই হয়েছে। এখন বাংলাদেশের মানুষ কিন্তু গণঅভ্যুত্থান করেছে, তাদের মত প্রকাশের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা
এবং একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছিল। সেজন্য গণঅভ্যুত্থান হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা কোথাও কোথাও দেখছি যে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ কোথাও কোথাও হারিয়ে যেতে বসেছে। যারা এই গণঅভ্যুত্থানের ঠিকাদার বলে নিজেদেরকে দাবি করে বা গণঅভ্যুত্থানের ক্রেডিট এককভাবে যারা গণঅভ্যুত্থানের ক্রেডিট নিতে চায়, তারা এই বাংলাদেশে নানান ধরনের অপকর্ম করে যাচ্ছে। আপনি দেখবেন যে প্রশাসনের মধ্যে বদলি বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ বাণিজ্য, এটা কিন্তু তারা করে যাচ্ছে। আপনি দেখেন যে একজন উপদেষ্টা নাহিদ উপদেষ্টা ছিল, এখন এনসিপির প্রধান, তার পিএস, সে একটা প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র নগদ থেকে 150 কোটি টাকা লুটপাট করেছে। এনসিটিভি যেখান থেকে বই ছাপা হয়, সেই বই আমরা পড়ি, শিক্ষার্থীরা পড়ে, সেই এনসিটিভির একটা প্রকল্প থেকে, বই ছাপানোর প্রকল্প থেকে 400 কোটি টাকা লুটপাট করেছে এনসিপির এক নেতা। যার কারণে আপনি দেখবেন যে 2025 সালে সময় মতো শিক্ষার্থীদের মাধ্যমে কিন্তু বই পৌঁছানো যায়নি। এই যে তারা যে লুটপাটের রাজনীতি করতেছে, তারা যে প্রোপাগান্ডার রাজনীতি করতেছে, তারা যে মিথ্যাচারের রাজনীতি করতেছে, এটা গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। 24-এর গণ অভ্যুত্থান এই জন্য হয়নি যে কাউকে আঙুল ফুলে কলাগাছ তৈরি করার সুযোগ করে দেওয়া হয়নি। 16 বছরে খুনি ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। ঠিক একইভাবে লুটপাটের মাধ্যমে এই অর্থনীতিকে দুর্বল এবং পঙ্গু করার ইজারা বাংলাদেশের মানুষ কাউকে দেয়নি। বাংলাদেশের মানুষ চায় স্বাধীন মত প্রকাশ করতে, স্বাধীনভাবে কথা বলতে, সবার যেন অধিকার থাকে, আমাদের শিক্ষার্থীদের অধিকার থাকে, শিক্ষাঙ্গনগুলো যেন নিরাপদ থাকে, নারীরা যেন নিরাপদে চলতে পারে, সর্বোপরি একটা বৈষম্য মুক্ত এবং মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে একটা পরিবর্তনের রাজনীতির ডাক দিয়েছেন এবং একটা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে একটা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, যেটা আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা, সেটা বাংলাদেশকে উপহার দিতে পারবে, বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি।